সময়ের চাকা ঘুরে আরও একটি বছর বিদায়ের দ্বারপ্রান্তে। অনেক প্রত্যাশা আর স্বপ্ন নিয়ে যে বছরটি শুরু হয়েছিল, শেষ বেলায় প্রাপ্তির ঝুলিতে কি মিলল? আছে অনেক হতাশা, আছে অনেক ব্যর্থতা, আছে অনেক বিতর্ক। তবে 2024 সালটি বাংলাদেশের একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আপনি যেসব কারণে মনে রাখবেন, সেগুলোই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 2024 সালটি একটু ভিন্ন রকম ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য। আমরা সাধারণত দেখতে পাই বাংলাদেশ দল ওয়ানডেতে অনেক ভালো করে, কিন্তু এই বছরটিতে বাংলাদেশের ছেলেদের যে ক্রিকেট দল, তারা কিন্তু টেস্ট এবং টি20তে তুলনামূলকভাবে বেশি ভালো পারফর্ম করেছে। এই বছর বাংলাদেশ 3টি টেস্ট ম্যাচ জিতেছে এবং 3টি বিদেশের মাটিতে। বাংলাদেশ অতীতে কখনোই বিদেশের মাটিতে এতগুলো টেস্ট ম্যাচ জেতেনি। এর মধ্যে পাকিস্তানকে তাদের মাটিতে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। একই সঙ্গে টি20তে এবছর বাংলাদেশ দল 12টি ম্যাচ জিতেছে। টি20 বিশ্বকাপ যেটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে, সেখানে বাংলাদেশ সুপার 8-এ উঠেছিল। তাদের সামনে সেমিফাইনালে যাওয়ারও একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেই সুযোগটা তারা লুফে নিতে পারেনি। সেই বিচারে এই বছর ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্স ছিল তুলনামূলক মলিন। এ তো গেল দলগত পারফরমেন্সের কথা। এবছর বাংলাদেশের ক্রিকেট বোর্ডে একটি বড়সড় পরিবর্তন এসেছে। নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ছিলেন বিসিবির সভাপতি, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে এই পদে আসীন হন ফারুক আহমেদ। আমরা যদি এবার একটু ভিন্ন দিকে নজর ঘোরাই, তাহলে আমরা দেখতে পাবো এবছর চন্ডিকা হাথুরুসিংহেকে বিদায় নিতে হয়েছে বিতর্কিতভাবে। একইভাবে সাকিব আল হাসানও কিন্তু দেশের মাটিতে খেলার সুযোগ পাননি জুলাই অভ্যুত্থানের পরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য তার দেশে আসার কথা ছিল, কিন্তু নানাবিধ কারণে তিনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হন এবং তার আর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পরে বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি। পুরুষ দল সাফল্য পেলেও কিন্তু নারী দলের ক্ষেত্রে সেটা দেখা যায়নি। এবছর নারীদের দলগত পারফরমেন্স খুব বেশি আশাব্যঞ্জক ছিল না। তবে বছর শেষে তাদের জন্য একটি যুগান্তকারী টুর্নামেন্ট দেখা গেছে। সেটা হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে নারীদের বিসিএল বা প্রথম শ্রেণীর ক্রিকেট, এবং প্রথম রাউন্ডের ম্যাচেই বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৭ রান হাঁকিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন। বাংলাদেশের ফুটবল অঙ্গনের দিকে তাকালে এবছর সাফল্যের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে নারী দলের কথাই সবার আগে আসবে। বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ফাইনালে নেপালকে তাদের মাটিতেই তারা হারিয়েছিল 2-1 গোলে। জয়সূচক গোলটি করেছিলেন ঋতুপর্ণা চাকমা। এই টুর্নামেন্টের আগে বাংলাদেশের প্রস্তুতি আদর্শ ছিল না এবং টুর্নামেন্ট চলাকালীনও অনেক বিতর্ক হয়েছিল কোচ নিয়ে। সিনিয়র প্লেয়ারদেরকে কোচ খেলাতে চান না, সেই বিষয়গুলো নিয়ে। কিন্তু সবকিছু একপাশে রেখে বাংলাদেশ দল মাঠে প্রমাণ করেছে, বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছে যে তারা আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দল। নারী ফুটবলের মতো বয়সভিত্তিক পর্যায়েও সাফল্যের দেখা মিলেছে। এবছর বাংলাদেশের ছেলেরা অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে, বয়সভিত্তিক পর্যায়ে, যেটা বাংলাদেশের ছেলেদের প্রথম শিরোপা। একই সঙ্গে মেয়েরা জিতেছে সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ এর আগে অনেক সাফল্য পেয়েছে, তবে ছেলেদেরটাই এ কারণে অনেক বেশি উল্লেখযোগ্য হয়ে থাকবে। নারী ফুটবল দলের পারফরমেন্স যতটা আনন্দের ছিল দেশবাসীর জন্য, একইভাবে কিন্তু পুরুষরা সেই মানের পারফরমেন্স করতে পারেনি। এই বছর বাংলাদেশ ফিফা স্বীকৃত 8টি ম্যাচ খেলেছে, সেখানে হারের পাল্লাই ছিল ভারী এবং মাত্র 3টি গোল তারা সারা বছর করতে পেরেছে এবং তারা বছর শেষ করেছে 185 ফিফা র্যাঙ্কিং নিয়ে। তো আসলে এখানে উন্নতির সেই অর্থে কোনো ছাপ দেখা যায়নি। বিসিবি সভাপতি পদে যেরকম পরিবর্তন এসেছে, একইভাবে পরিবর্তন এসেছে বাফুফে সভাপতি পদেও। তবে সেটা হয়েছে নির্বাচনের ভিত্তিতে। গত অক্টোবরের নির্বাচনে কাজী সালাউদ্দিন, যিনি দীর্ঘদিন বাফুফের সভাপতির ভূমিকায় ছিলেন, তিনি অংশ নেননি এবং সেই নির্বাচনে তাবিদ আওয়াল বিজয়ী হয়েছেন এবং এর মাধ্যমে 2008 সালের পর প্রথমবারের মতো একজন নতুন সভাপতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবল ক্রিকেটের বাইরে যদি আমরা অন্য অঙ্গনের দিকে তাকাই, এবছর বাংলাদেশ যুব হকি দল অর্থাৎ অনূর্ধ্ব 21 হকি দল, তারা কিন্তু প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যুব এশিয়া কাপ হকি যেটা অনুষ্ঠিত হয়, সেখানে তারা 5ম স্থান অর্জন করে এবং সেই অবস্থানের ভিত্তিতে তারা আগামী বছর যুব বিশ্বকাপে অংশ নেবে। এবছর অর্জনের আনন্দ যেমন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ছুঁয়ে গেছে, তেমনি ছুঁয়ে গেছে হারাবার বেদনাও। এবছর বাংলাদেশ হারিয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে। জাতীয় দাবা চলাকালীন খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর রহমান এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জিয়াউর রহমানের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবছর হারিয়েছে জাকারিয়া পিন্টুকে। দীর্ঘদিন ধরে তিনি নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এই দুজন কীর্তিমান খেলোয়াড়ের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের কালো ছায়া। 2024 সাল শেষ হতে যাচ্ছে, উকি দিতে যাচ্ছে 2025 সালের নতুন সূর্য। কিন্তু আমরা কি নিয়ে আসলে 2025 সালে যাচ্ছি?
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে সংস্কারের যে কথা বলা হচ্ছে সেই ছোঁয়াটা আসলে লাগলেও সেই অর্থে আমরা কতটুকু পরিবর্তন আসলে দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। এই সংশয় নিয়ে মানে সম্ভাবনা এবং শঙ্কার পাশাপাশি এই সংশয় নিয়ে আমরা নতুন একটি বছরে প্রবেশ করতে যাচ্ছি। তবে এটাই প্রত্যাশা থাকবে 2024 সালে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যা কিছু অর্জন হয়েছে সেটা ছাপিয়ে 2025 সালে খেলোয়াড়রা, কর্মকর্তারা এবং কোচরা যারা আছেন তারা সম্মিলিতভাবে বাংলাদেশের জনগণের জন্য আরও অনেক সাফল্যের উদযাপনের মুহূর্ত নিয়ে আসবেন।